গায়ে কালো রঙের রোপ জড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো জায়ান। শ্বেত রঙের গাত্রবর্ণ যেন অধিক মাত্রায় উপচে পড়ছে কালো রঙের এই পোশাকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো জায়ান। নিচতলায় টেলিভিশনের সামনে ডিবানে বসে আছে রুহুল মাহমুদ। জায়ানকে দেখা মাত্রই তৃপ্তির হাসি দিলেন তিনি, যেন জায়ানের অপেক্ষাতেই ছিলেন। জায়ান প্রশস্ত হেসে রুহুল মাহমুদের কাছে গেল। জায়ানকে দেখে রুহুল মাহমুদ উঠে দাঁড়ালেন। আলিঙ্গন হলো দুজনের মধ্যে। কেমন আছে দাদা? কতদিন পর তোমাকে দেখছি। ভালো আছি। তোমাকে দেখার পর ভালো থাকার আরও কয়েক গুণ বেড়ে জায়ান মানেই আমার চোখের শান্তি। মাশাআল্লাহ, আল্লাহ যেন সকল সৌন্দর্য তোমাকে দুহাতে দান করেছে। এভাবে বলো না দাদা, মেয়েদের সৌন্দর্য এভাবে বর্ণনা করতে হয়? তুমি এসব যদি আমাকে বলো তবে তো মেয়েদের জন্য কম পড়ে যাবে। হোক, কিন্তু আমার নাতি যেমন তেমন প্রশংসা আমি করবই। তুমি কি জিম করো? রেগুলার জগিংও। কেন বলো তো? সেজন্যই তোমার শারীরিক গঠন আকর্ষণীয়। শেষবার তোমাকে দেখেছিলাম বোধহয় বছর চারেক আগে। তখনও এতটা চোখে লাগেনি তোমার বাহ্যিক সৌন্দর্য, যতটা না এখন লাগলো। হয়েছে দাদা, এবার থামো। হ্যাঁ, এতদিন বাদে এসেছো, অনেকটা সময় থেকে তারপর যাবে। ভিসা কতদিনের করেছো? 4 মাসের কাছাকাছি। এত কম? এটা হলো না দাদা, আমি তোমাকে আমার কাছে আরো কয়েকটা মাস চাই। আসবো আসবো, পরে আবার আসবো। আগে 4টা মাস সহ্য করে নাও আমাকে। ডিভোর্স লেটার কবে পাঠাচ্ছ জায়ান? হঠাৎ এমন একটা প্রশ্ন ওঠায় জায়ান কিছুটা মনক্ষুণ্ণ হলো। এই ব্যাপারে চিন্তা করলেই অপমানের দৃশ্যটা মাথা চাড়া দিয়ে ওঠে। এই অপমান নামক জিনিসটা জায়ানের কাছে বিষের সমান। কিন্তু জায়ান চুপ করে থাকলো না, জবাব দিল। ওই পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলা হয়েছে। তুমি ওই পক্ষের আশায় বসে থেকো না জায়ান। তুমি নিজেই ডিভোর্স লেটার রেডি করার ব্যবস্থা করো। এমনকি আমি চাই কালকের মধ্যেই যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়। এত তাড়াতাড়ি? চেষ্টা করো জায়ান। আমার নাতির মুখের ওপর অপমান করে একটা সাধারণ মেয়ে চলে যাবে, ডিভোর্স লেটার পাঠানোর কথা বলে চিরকুট দিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। ওই মেয়েকে ওই মেয়ের তোমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, বরং তুমি ওই মেয়েকে ডিভোর্স দেবে। আর জায়ান, হুম। যা হয়েছে সেটা একদম ভুলে যাও। যা হয়েছে সেটা একদম ভুলে যাও। রিপোর্টার্স যারা এসেছিল তোমাদের রিসিপশনে, তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি আমি। বাইরে এই ব্যাপার নিয়ে কোনো চর্চা হবে না। আর আমি চাই অন্দরমহলেও যেন কোনো কথা না ওঠে এই ঘটনা নিয়ে। এটা তোমার বিয়ে ছিলই না, কেবল একটা অপ্রত্যাশিত তিক্ত ঘটনা, এটাই মেনে নাও। শোনো জায়ান, তিক্ত ঘটনা যতই মনে করার চেষ্টা করো, তোমার মস্তিষ্কের তিক্ততা ততই বাড়বে। আর তিক্ত মস্তিষ্ক নিয়ে অন্তত ব্যবসায়ীদের চলা মানায় না। মাথা ঠান্ডা মাথায় কাজ না করলে আজ রাজা কাল ফকির হতেও কিন্তু দেরি লাগে না। বুঝতে পেরেছো? হুম। তুমি চিন্তা করো না দাদা, আমি কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না, এবারেও করব না। তোমার সাথে আরেকটা বিষয়ে কথা বলার ছিল। জানি তুমি কাজ পাগল ছেলে, ফ্রি খুব কমই থাকো, তবুও তোমাকে একটু সময় দিতেই হবে। এভাবে বলছো কেন দাদা? বলো না কি করতে হবে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হুম, কিছু করতে হবে না, যেতে হবে আমার সাথে কোথায়? আমার এক বন্ধু আজাদের কাছে। জায়ান কপাল কুঁচকে কিছু একটা মনে করার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় তার মনে পড়েও গেল। প্রশ্ন করলো। তুমি কি আজাদ খন্দকারের কথা বলছো? তুমি চেনো তাকে? ব্যক্তিগতভাবে না, তবে নাম শুনেছি। একই ফিল্ডের মানুষ, নাম শোনাটাই স্বাভাবিক। তাছাড়া উনি তো আর যেমন তেমন ব্যবসায়ী নন, যথেষ্ট নামডাক ওনার আছে। মানুষ হিসেবেও নাকি সুনাম আছে, চ্যারিটি করেন। ওনাকে আমি কখনো দেখিনি, কিন্তু সম্মান করি অনেক। ওনাকে দেখার ইচ্ছে ছিল, তুমি যখন বলেছো তবে অবশ্যই যাব। আজকে অফ ডে ছিল বিধায় কাজে যেতে হয়নি। সন্ধ্যার দিকে একটু হাওয়া খেতে মেস থেকে বের হলো শুদ্ধ। বিগত 5 দিন যাবৎ খুব ছটফটিয়েছে সে। আপাতত মনটা একটু ভালো লাগছে, তাই ফুরফুরে বাতাস উপভোগ করতে বের হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ল সেদিন হৃদিতার সাথে কথোপকথনের ব্যাপারটা। খুব একটা কথা বলেনি সে, যতটুকুই বলেছে সেটা হাসি খুশি মনেও বলেনি। হৃদিতা হয়তো রাগ করেছে, নয়তো এই কদিন সে আর ফোন দিল না কেন। মেয়েটার সাথে কথা বলা দরকার ভেবেই হৃদিতার নাম্বারে ডায়াল করলো শুদ্ধ। কি ব্যাপার, মেয়েটা ফোন ধরছে না কেন? অভিমান খুব বেশি নাকি? কয়েকবার রিং হওয়ার পরেও হৃদিতা ফোন রিসিভ করলো না। শুদ্ধ ভাবলো আরও একটাবার ফোন দেয়া যাক। এবারে হৃদিতা ফোন রিসিভ করলো, অথচ একটা কথাও বলল না।
ম্যাডাম কি খুব বেশি রাগ করে আছেন? উত্তর পেল না শুদ্ধ। তা এই অদম ভান্দা আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারে? হৃদিতা এবারেও নীরব। শুদ্ধ মনে মনে হাসলো। মেয়েটার কান্নার সাথে পরিচিত সে, তাই তো নাম দিল কাঁদুনি বুড়ি। তবে অভিমানের সাথে এই প্রথম পরিচিত হলো। ছোট্ট বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে মেয়েটা। এই কাঁদুনি বুড়ি, কথা বলবি না? ব্যাস শুরু হলো হৃদিতার ফোবানোর শব্দ, যা স্পষ্ট শুনতে পেল শুদ্ধ। অস্থির হয়ে উঠল শুদ্ধ। যেই অস্থিরতার অস্তিত্ব সেদিন ট্রেনে টের পেয়েছিল, আজ আবারও টের পাচ্ছে। দুটোর কারণেই হৃদিতার কান্না, যা একেবারেই সহ্য হয় না শুদ্ধর। কানে ধরলাম রে বাবা, আর কখনো এরকম হবে না। এবারের মতো মাপ চাই। তো আমি তোমার বাবা না, উল্টোপাল্টা সম্বোধন করবে না আমায়। শুদ্ধ হাসল। এরপর রাতের আকাশের দিকে তাকালো। হাজারো তারার মেলা সেখানে। সেদিকে তাকিয়ে বলল, এটা তো কথার কথা বলেছি। আমার বাবা তো আছে একজন, এই যে এখানে হয়তো কোথাও। কি বললে? কিছু না, কি করো? তোমায় কেন বলবো? কে হও তুমি আমার? নিঃস্বার্থে 10 টাকা ব্যয় করে টিস্যুর প্যাকেট কেনা শুভাকাঙ্ক্ষী। এই তুমি কি আবারও সর্দি মুছছ? ছি, প্যাত, তোমার ফ্যাত ফ্যাত শব্দ শুনেছি তো, তাই বললাম। যাই হোক, বলো কি করো? কিছু করি না, বসে আছি এমনিতেই। বাসায় কথা হয়েছে পরে? সেসব শোনার সময় আছে আপনার? আপনি তো মুখের উপর ফোন কেটে দেন। বেশ, শুনবো এখন, বলো। পারবো না ফোনে বলতে, এত কথা, অনেক কথা সেখানে। তোমার নানা বাড়ি কাছাকাছি আছি, হাঁটতে বের হয়েছি, আসবে নাকি? 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, শুদ্ধ অবাক হলো। তার মনে হলো মেয়েটা যেন এমন একটা কথার আশাতেই বসেছিল। এই তো কতটা অভিমানী হয়ে কথা বলছিল। এরই মধ্যে অভিমান শেষ। শুদ্ধর ব্যাপারটা ভালো লাগলো, তবে ফোন রাখার পূর্বে বলল, এই শোনো, হুম, আসার সময় অ্যাটলিস্ট ওড়নাটা পাল্টে এসো কেমন? তোমার সর্দিযুক্ত ওড়না দেখলে পেট গুলিয়ে ওঠে। শুদ্ধ একেবারে নর্দমার পানিতে ফেলে দেবো বললাম। নর্দমার পানিতে ফেললে আমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে নর্দমার পানি। শুদ্ধর সংস্পর্শে এসে ওই পানীয় শুদ্ধ হয়ে যাবে। কি বলো? আজকে পূর্ণিমার রাত। দিনের বেলায় অত্যাধিক গরম থাকলেও সূর্য ডোবার পর গরমটা তেমন একটা নেই, বরং ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে কিছুটা। হৃদিতা এবং শুদ্ধ কদমে কদম মিলিয়ে হাঁটছে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শুদ্ধ বলল, ওই সময় বললে না যে তোমার বাসার মানুষজন কি বলেছে? আব্বু আমায় ত্যায্য করে দিয়েছে। পা থেমে গেল শুদ্ধর। হৃদিতা কয়েক কদম এগিয়ে পেছন ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ এখনো অবাক নয়নে তাকিয়ে আছে হৃদিতার দিকে। এটা কি করে সম্ভব? তোমার আব্বু সব জেনে শুনে কিভাবে তোমার সাথে এমনটা করতে পারে? কিছুই শুনিনি, শুনতেই চাইনি। বলতে চেয়েছিলাম আমি, সুযোগই দিল না আমায়। চাঁদের আলোয় হৃদিতার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে যে সেই চোখ দুটো পানিতে টলমল করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। শুদ্ধ দ্রুত হেঁটে হৃদিতার পাশে গিয়ে দাঁড়ালো। রিদিতা, প্লিজ কান্না করো না। আমি কি এতই খারাপ শুদ্ধ? আমার আব্বু কি তার মেয়েকে এখনো চিনলো না? কে বলেছে যে রিদিতা খারাপ? আঙ্কেল তোমার উপর অভিমান করেছে রিদিতা। জানো তো, যারা আমাদের অধিক প্রিয় তাদের উপর অভিমান জন্মে বেশি। তোমাকে আঙ্কেল খুব বেশি ভালোবাসে কি না, তাই অভিমানটাও বেশি। এ বলে ত্যায্য করে দেবে? বলেছে কখনো যেন আব্বুর সামনে গিয়ে না দাঁড়াই। আব্বুর দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ। তোমার মনে হয় এমনটা কখনো হবে? তোমার আব্বু তোমাকে ছাড়া সারা জীবন থাকতে পারবে? পারবে না? না। যাদের আমরা ভালোবাসি তাদের সাথে অভিমানের পাল্লা যতটাই ভারী হোক না কেন, আজীবন সেই অভিমান পুষে রাখা যায় না। আর না তো কখনো তাদেরকে পুরোপুরি পর করে দেওয়া যায়। হয়তো আঙ্কেল তোমার সাথে 2 দিন কথা বলবেন না, 2 সপ্তাহ কথা বলবেন না, 2 মাস কথা বলবেন না, কিংবা 2 বছর কথা বলবেন না, কিন্তু এরপর ঠিকই বলবেন। বাবা মা এমন একটা প্রাণী যারা কিনা তাদের সন্তানের উপর বেশি সময় অভিমান নিয়ে থাকতে পারেই না। কিন্তু নানা ভাই তো পারলো। এমনকি এখনো পারছে, আম্মুর সাথে দিব্যি কথা বলে না না বলে আছে।
তবে আব্বু আমার সাথে এমনটা করবে না সেটা কিভাবে নিশ্চিত হতে পারবো? তুমি কি তোমার বাবার অমতে গিয়ে কাউকে বিয়ে করেছো? তার সাথে সংসার করেছো? না। তুমি কি সত্যিটা তোমার বাবার সামনে তুলে ধরেছো? না। তবে সত্যি কখনো চাপা থাকে না হৃদিতা। আজকে হোক কালকে হোক তোমার বাবা সব সত্যিটা জানবেন। আর সেই সত্যি তোমার পক্ষে, তাই নয় কি? যখন উনি পুরো সত্যি জানতে পারবেন তখন নিজের করা কাজের উপরই আফসোস করবেন। কেবল সঠিক সময়টা আসতে দাও। কিন্তু কবে ঠিক সময় আসবে? তুমি বলেছিলে না যে তোমার নানি বলেছেন সকলে মিলে তোমার আব্বু আম্মুর সাথে তোমার নানার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। হুম। তবে আর কয়েকটা দিন অপেক্ষা করেই দেখো না, দেখবে একদিন সবগুলো সুখ তোমার কাছে একসাথে ধরা দেবে। উপরে একজন আছেন তো হৃদিতা, তিনি সব দেখছেন। তোমার যেহেতু কোনো ভুল নেই, তবে তার শাস্তিও তুমি পাবে না, সেই বিশ্বাস রাখো মনে। হৃদিতার হৃদয় হঠাৎ করে যেন ঠান্ডা হয়ে গেল। অশান্তিরা যেন কোথাও উড়ে চলে গেল শুদ্ধর উপস্থিতিতে। শুদ্ধর কথা শুনে হৃদিতা চোখের পানি মুছল, খানিকটা হাসলো, এরপর বলল, তুমি কেন সেদিন আমার কাছে এলে না শুদ্ধ? কোন দিন? যেদিন রাতে আব্বু আমাকে এসব বলেছিল সেদিন। তুমি জানো তোমার সাথে কথা বলার যে কতটা প্রয়োজনীয়তা ছিল আমার। এই যে দেখো, অশান্ত মনটা আমার এখন পুরোপুরি না হলেও অনেকটাই শান্ত। এই কথাগুলো আমার সেদিন রাতেই প্রয়োজন ছিল শুদ্ধ। একটা সান্ত্বনার হাত প্রয়োজন ছিল, একটা ভরসার হাত প্রয়োজন ছিল। যে শান্তিটা এখন পাচ্ছি আমি, সেটা তখনই প্রয়োজন ছিল আমার। অথচ তখন অশান্তির উপর আরো দ্বিগুণ অশান্তি পেয়েছিলাম আমি। কেন? জায়ান সম্পর্কে প্রথমে যা শুনেছি, তারপর তার থেকে ভালো কিছু আশাও করিনি। তোমার সাথে যেরকম ব্যবহার সে করেছে সেটা আর শুভনীয় নয়। তোমাকে আঘাত করার কোনো অধিকার সে রাখে না, সেটাও শারীরিক, কিন্তু তার রাগ হওয়াটা স্বাভাবিক। কি বলছো এইসব? হুম, অতিরিক্ত অহংকারী ব্যক্তিরা কখনো নিজের উপর তিল পরিমাণ অপমানের ছোঁয়া লাগতে দেয় না। প্রতিটি মানুষের কাছেই অপমান নামক শব্দটা অপছন্দের। অপমানিত হতে কেউই চায় না। তবে জায়ানের মতো এত অহংকারী একজন ব্যক্তি এত এত লোকের সামনে অপমান হওয়ার পর চুপ করে বসে থাকবে, সেটা আশা করারও বোকামি নয় কি? তার ক্রোধ জন্ম নেওয়া স্বাভাবিক, তবে ক্রোধের বংশবর্তী হয়ে এতটাও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া উচিত নয় যে একটা মেয়েকে আঘাত করার মতো অপরাধ করে ফেলে, তাও এমন একটা মেয়ে যার উপর তার বিন্দুমাত্র অধিকার নেই। সে নিজের ক্রোধটা অন্যভাবে প্রকাশ করতে পারত, মুখে বলেও নিজের রাগ মেটাতে পারত, তাই হাত দেওয়ার কোনো মানে দেখছি না। তোমার মতো ভাবলে তো চলতোই। ওই জায়ান মাহমুদের চরিত্রে আমি তিনটা জিনিসই খুঁজে পেয়েছি: অহংকার, ক্রোধ আর হিংস্রতা। এই তিনটা খারাপ গুণ ছাড়া আর কিছুই পেলাম না লোকটার চরিত্রে। দায়িত্ববোধ? কি? কেবল কারোর দোষ দেখা উচিত না হৃদিতা। দোষ গুণ মিলেই মানুষ। কারোর হয়তো দোষ বেশি, কারোর গুণ, কিন্তু পুরোপুরি দোষী কেউ নয়, আবার সর্বগুণে গুণান্বিত কেউ নয়। যদি জায়ানের কোনো দায়িত্ববোধ না থাকতো তবে পুনরায় তোমার কাছে ফিরে যেত না। আর জায়ান সেখানে না গেলে ব্যাপারটা তোমার জন্য ভালো হতো না, খুব বড় বিপদে পড়তে তুমি। বিপদে তো ওই লোকই ফেলেছে, তাই না? আমাকে তো ওই লোকই নিয়ে গিয়েছে সেখানে। শুদ্ধ, তুমি নিজে ভালো তাই সবাইকে তোমার ভালোই মনে হয়, কিন্তু ওই লোককে আমি কোনো কালেই ভালো বলবো না। অসৎ চরিত্রের লোক একটা। অস্বীকার করছি না, কিন্তু তোমাকে কেবল ওই জায়গায় নিয়ে ছুঁড়ে ফেলে আসেনি, সেখান থেকে নিজেই নিয়ে এসেছে। আবারও এক ধাপ এগিয়ে গিয়ে তো দেখি এবার চরিত্র নিয়ে পড়লে। দিদিতা, ক্রোধ করো না, অতিরিক্ত ক্রোধ ভালো না। ক্রোধান্বিত হয়ে কারোর উপরে উল্টাপাল্টা বলা কিন্তু শোভা পায় না। ব্যাপারটা আমার খুবই অপছন্দের। আশ্চর্য শুদ্ধ, তুমি জায়ানের হয়ে সাফাই গাইছো? আমি যা সত্যি তাই বলছি। জায়ান আমার এমন কোনো প্রিয় মানুষ নয় যে তার হয়ে সাফাই গাইব। আমি তো তাকে চিনিই না। তবে তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছি, তোমার কথা মতো যদি জায়ান এতটাই অসৎ চরিত্রের হতো তবে তোমার বোনকে কুমারী অবস্থায় ফেরত পেতে না বিয়ের পর। শুদ্ধ, কথাটা বলতে চাইছিলাম না হৃদিতা,
কিন্তু চরিত্রের প্রসঙ্গ তুমি টানলে বলে বলতে বাধ্য হলাম। তোমার বোন জায়ানের কাছে প্রায় 4-5 দিন ছিল। জায়ানের কাছে মানে একেবারেই কাছে। তোমার বোন শর্ত দিয়েছে বলেই যে জায়ানকে সেটা মানতে হবে তার কোনো কথা ছিল না। সে চাইলেই পারতো জোর করতে। 4 দেওয়ালের মধ্যে সে যদি জোর করতো, তোমার বোনের কিছু করার থাকতো না। অস্বীকার করতে পারবে সেটা? রিদিতা চুপ করে রইল। তা দেখে শুদ্ধ বলল, রিদিতা, আমার কথাগুলো শুনতে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা ভেবেও মন খারাপ করতে পারো যে তোমার বন্ধু হয়ে কেন তোমার প্রতিটা কথায় সাই দিতে তালে তাল মেলাচ্ছিলাম না কেন। কিন্তু আমি প্রতিটা জিনিসকে একটু অন্যভাবে দেখি। বন্ধু হলেই যে তার উচিত কিংবা অনুচিত দুটো কথাতেই তাল মেলাতে হবে তেমন নয়। আমি আমার বন্ধুর সঠিকটা যেমন ভাবা দিব, ভুলটাও তেমন করে ধরিয়ে দিব। আমি ন্যায় আর অন্যায়ের ফারাক বুঝতে পছন্দ করি, আশা করি বুঝিও। তাই এটা বলছি, শুনে রাখো, যারা আমার পছন্দের মানুষ তাদের অন্যায় কথাবার্তা কিংবা কর্মকাণ্ড দেখলে আমার বেশি খারাপ লাগে। রিদিতা চমকে উঠল শুদ্ধর কথায়। পছন্দের মানুষ, তার মানে রিদিতা শুদ্ধর পছন্দের, এটাই বোঝাতে চাইল শুদ্ধ। কিছু খাবে? না, চলো ফুচকা খাবো। তুমি তো খাও না, সেদিন দেখেছিলাম শ্যাম ভাইয়া যখন খেতে বলেছিল তখন তুমি একটাও খাওনি। তুমি খাবে আর আমি দেখবো, পেট ভরে যাবে। চলো। রিদিতা হাসল। হঠাৎ এর মধ্যে রিদিতাকে একটানে নিজের দিকে নিয়ে আসলো শুদ্ধ। রিদিতা ব্যাপারটা বুঝতে পারেনি শুরুতে। পরে যখন দেখলো তার গা ঘেঁষে একটা ট্রাক চলে গিয়েছে, তখন কারণটা বোধগম্য হলো। তুমি ওপাশে যাও, রাস্তার পাশে থেকো না। রিদিতাকে বিপরীত প্রান্তে পাঠিয়ে দিয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে লাগলো শুদ্ধ। রিদিতার ভালো লাগলো শুদ্ধর তার প্রতি এই যত্নশীল হওয়া দেখে। একটা কথা জিজ্ঞেস করি শুদ্ধ, হুম। তুমি আমার চোখে চোখ রেখে কখনো কথা বলো না কেন? শুদ্ধ থমকালো, কিছু বলল না প্রশ্নের উত্তরে। উত্তর দিচ্ছ না যে? কিছু না, এমনি। এটা ঠিক না শুদ্ধ, তুমি আমাকে কিছুই বলোনি। এই যে কয়েকটা দিন ঠিক মতো কথা বললে না, তার কারণ জানতে চাইলাম, তখনও বললে না। বন্ধুদের মধ্যে কিন্তু কোনো গোপনীয়তা রাখা উচিত নয়, যেটা আমি রাখি না, কিন্তু তুমি রাখো। এরকম করে কিন্তু বন্ধুত্বের নিয়ম ভঙ্গ করছো তুমি। আমাকে নিয়ে এত জেনে কি করবে? ভীষণ রঙহীন আমার জীবন। সেই রংহীন জীবনের গল্পটাই বলো না হয়, আমি দেখি আমি রং এনে দিতে পারি কিনা। দাদা, আমরা আসলে আজাদ খন্দকারের কাছে যাচ্ছি কেন? কোনো ডিল হবে নাকি ওনার সাথে? আসি কাজে, আর কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এটাই জেনে রেখো। কিন্তু কাজটা কি সেটা তো বলবে। সেদিকে গেলে তুমি নিজেই বুঝতে পারবে। জায়ান এই প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেস করলো না, প্রসঙ্গ বদলে বলল, আজাদ খন্দকার তোমার কেমন বন্ধু? ছোটবেলার? না, কাজের সূত্রে পরিচয় হয়েছে, তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মাঝে। রুহুল মাহমুদ আজাদ খন্দকারের সাথে দেখা করতে ওনার বাড়িতে যাননি, বরং বেছে নিয়েছেন আজাদ খন্দকারের অফিস। আগে থেকেই কথা বলে নিয়েছেন তিনি আজাদ খন্দকারের সাথে দেখা করার ব্যাপারে। জায়ান রুহুল মাহমুদের সাথে একসাথে যেতে পারল না আজাদ খন্দকারের সাথে দেখা করতে, কারণ একটা জরুরি ফোন এসেছিল জায়ানের। জায়ান বলেছে ফোনে কথা শেষ করে সে ভেতরে যাবে। তাই রুহুল মাহমুদ আপাতত কিছু সময়ের জন্য একাই গেলেন আজাদ খন্দকারের সাথে দেখা করতে। কতদিন পরে দেখা হলো। হ্যাঁ, কেমন আছিস বল? আমি ভালো আছি। তুই যে দেখা করতে আসবি সেটা ভাবনার বাইরে ছিল। তা হঠাৎ কি ভেবে এই বন্ধুর কথা মনে পড়লো? কেন, অকারণে দেখা হতে পারে না? অকারণে দেখা হওয়ার হলে অনেক আগেই দেখা হতো। আর ব্যবসায়ীদের অকারণে কিছু করাটা প্রশ্নবিদ্ধ লাগে। তোমার মাথা এবং কথা দুটোরই ধার এই বয়সে এসেও যথেষ্ট বেশি। আমি তোমার সাথে কথাই পারবো না। চা খাবি নাকি কফি? দুটোর একটাও না, ঠান্ডা খাওয়াতে পারিস? কথাবার্তার এই পর্যায়ে দরজা খুলে ভেতরে ঢুকলো জায়ান। আজাদ খন্দকার খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। হুট করে এভাবে ওনার অফিসে, ওনার রুমে কেউ চলে আসলো সেটা তিনি মোটেও পছন্দ করেননি। উপরন্তু ছেলেটা ওনার পরিচিত না, তাই প্রশ্ন করেই বসলেন। কে তুমি, কি চাই? জায়ান কয়েক মুহূর্ত নিল আকস্মিক এই প্রশ্নের মানে নিজেকে সামলে নিতে। তারপর বাঁকা হেসে নিজের ডান হাত সামনে বাড়িয়ে দিয়ে কর্মমর্ধন করার ভঙ্গিতে বলল, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল, আজকে দাদা নিয়ে আসলো তাই হয়েও গেল।
আমি জায়ান মাহমুদ। আজাদ খন্দকার জায়ানের সাথে কর্মমর্দন না করেই রুহুল মাহমুদের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, রুহুল মাহমুদ, জায়ান মাহমুদ, রুহুল, সে তো নাতি। রুহুল মাহমুদ হেসে উপর নিচ মাথা নাড়ালেন। সে তোর নাতি, তাই তো বলি এত কম বয়সে এত সুখ্যাতি কিভাবে হয়। দেখতে হবে তো ব্যবসায়ীর রক্ত পেয়েছে কিনা। জায়ান, বসো। আপনি আমাকে চেনেন মিস্টার খন্দকার? ইমপ্রেসিভ কথাতেই প্রফেশনালিজম প্রকাশ পায়। ভালো লাগলো সম্বোধন শুনে। হ্যাঁ, আমি তোমার নাম শুনেছি, তবে চিনি সে অর্থে বলতে পারবো না। একদমই আমার মতো অবস্থা। আমিও আপনার সম্পর্কে অনেক সুনাম শুনেছি। তুমি সুদর্শন, জায়ান। জায়ান হাসল। রুহুল মাহমুদ বেশি ভাব নিয়ে বললেন, দেখতে হবে না নাতিকার, অথচ সব কিছুতেই অযথা সব কিছুতেই ক্রেডিট নিস না রাহুল। যেটাতে ক্রেডিট দেওয়া সেটা আমি নিজেই তোকে দিয়েছি একটু আগে, কিন্তু এখানে তোর কোনো ক্রেডিট নেই, কারণ তোকে দেখতে আমার কোনো কালেই সুদর্শন মনে হয়নি। রুহুল মাহমুদের মুখটা হঠাৎ করে চুপসে গেল। জায়ান না চাইতেও হেসে উঠল শব্দ করে। ভীষণ মনে ধরেছে তার আজাদ খন্দকারকে। এরকম স্পষ্টবাদী মানুষ তার পছন্দের। কে কি ভাবলো সেসবের ধার ধারে না। ঠিক যেমন জায়ানের চরিত্রের বৈশিষ্ট্য। আজাদ খন্দকার পূর্বের কথার রেশ ধরে বলতে লাগলেন, প্রথমে আসলে বুঝতে পারিনি তুমি কে, ভেবেছিলাম কোনো সিনেমার হিরো। আমার কাছে আবার কি কাজ, আমি তো প্রযোজক না, পরিচালকও না। পরে পরিচয় দেওয়ার ভুল বুঝতে পারলাম। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। No need to thank me. I don't give compliments for someone pleasure. You are handsome and that's true. জায়ান মুস্কি হাসল। অপরদিকে রুহুল মাহমুদ যেন তৃপ্ত হচ্ছেন ধীরে ধীরে। এটাই তো চাই। আঙ্কেলকে খুব মনে পড়ে? বাবার অভাব ভীষণভাবে অনুভব করি রিদিতা। বাবা থাকলে জীবনটা হয়তো আরো সহজ হতো, সবচেয়ে বড় কথা আরো সুন্দর হতো। বাবাকে অসময়ে হারিয়ে ফেললাম। এত দ্রুত পিতাহারা হয়ে যাব ভাবিনি কখনো। কতই বা বয়স ছিল আমার, ক্লাস 6-এ পড়তাম তখন কেবল। তোমার বাসা কি এখানেই? না, আমি ম্যাচ নিয়ে থাকি এখানে, কয়েকজন ছেলে একসাথে মিলে। বাসা কেন থাকো না? বাসায় কি আর একা একা থাকা যায়? আন্টি কোথায়? আম্মু গ্রামে থাকে। একা? হুম, বলেছিলাম আমার সাথে এসে থাকতে, কিন্তু আম্মু বলে সেদিকে নাকি আব্বুর স্মৃতি আছে, আব্বুকে নাকি খুব অনুভব করতে পারে সেদিকে, তাই আসে না। কিন্তু উনি একা থাকবেন কেমন করে? বাসায় এক চাচার পরিবার আছেন, আপন চাচা নয়, তবে বেশ ভালো মানুষ ওনারা। ওনারা আছেন বলেই আম্মুকে একা রাখার সাহস পাই। চাচি আম্মুকে দেখে রাখেন, নয়তো আমি হয়তো কাজ ফেলে দিয়ে গ্রামে পড়ে থাকতাম। তুমি কিসে কাজ করো? ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে। ভাইয়া না তোমার বন্ধু? ভাইয়াকে বললেই তো নানা ভাইয়ের অফিসে কাজ করতে পারবে। শাওন নিজে আমাকে বলেছিল, আমি মানা করেছি। কিন্তু কেন? ভাইয়া মানে নানা ভাইয়ের অধীনে কাজ করলে তোমার ভালো হতো তো। আমি কোনো ফেভার চাই না রিদিতা। আমি যা করব, যতটুকু করব, সবটা নিজের যোগ্যতায়। স্বজনপ্রীতির ফলে আমি লাভবান হতে চাই না। 2 পয়সার চাকরিও যদি করি, তবে সেটা নিজের যোগ্যতায় করব, কারো ফেভার করার কারণে নয়। বিষয়টাকে এত জটিল করে কেন ভাবছো? বন্ধুই তো বন্ধু সাহায্য করে, তাই না? ভাইয়ার বন্ধু হিসেবে তুমি তার হেল্প নিতেই পারো। আমি কথা বলবো ভাইয়ার সাথে। এই ব্যাপারে তুমি আর একটা কথাও বলবে না রিদিতা। পরাধীন হয়ে থাকা আমার অপছন্দ, মনে রেখো কথাটা। রিদিতা চুপ করে গেল, কারণ শুদ্ধর কণ্ঠের রাগের আভাস পেয়েছে সে। এই বিষয়ে আপাতত আর কথা বলা ঠিক হবে না। বেশ, বলবো না, কিন্তু এই কয়দিনে কোথায় ছিলে সেটা তো বলবে। আমার মুড অফে বা কেন ছিল বলতো? আম্মু অসুস্থ হয়ে পড়েছিল। আমার এখন পুরো দুনিয়া একদিকে আর আম্মু একদিকে। আম্মু ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার রিদিতা। ওই মহিলা একটু অসুস্থ হলেই আমি উন্মাদ হয়ে পড়ি। মাথা ঠান্ডা রাখতে পারি না তখন। কি করব না করব বুঝে উঠতে পারি না। এই কয়েকদিন আম্মুকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়েছে, অন্যদিকে তাকানোর সময় ছিল না। এখন কেমন আছেন আন্টি? আগে থেকে ভালো। ম্যাচ থেকে বের হওয়ার সময়ও একবার ফোন করেছিলাম, আম্মু বলল ভালো আছে। তোমার গ্রামে যাওয়া হয় না? যাই তো প্রতি মাসে একবার, কখনো বা
দুবার যাওয়া হয়? আমাকে নিয়ে যাবে তোমার গ্রামে? কি বলছো এসব? গ্রামে গিয়ে তুমি কি করবে? প্লিজ শুদ্ধ, নিয়ে চলো না একটাবার প্লিজ। প্রয়োজন নেই রিদিতা। আছে, আমি আন্টিকে একটাবার দেখতে চাই, ভীষণ ইচ্ছে করছে। প্লিজ শুদ্ধ, না করো না, কেবল একটাবার প্লিজ। তোমার নানা বাড়িতে কেউ প্রশ্ন করবে না? না, নানা বাড়িতে আমি একদম মুক্ত পাখির মতো থাকি, কোনো জবাবদিহিতা করতে হয় না কাউকে। এই যে এখন তোমার সাথে হাঁটতে বের হলাম, সেটাতেও কেউ কিছুই জিজ্ঞেস করেনি। অবশ্য জিজ্ঞেস করবেই বা কি, নানা ভাই মামা আর ভাইয়া তো বাড়িতেই কাজে আছে, ভাবি আর মামি কেনাকাটা করতে বাইরে বের হয়েছে, আর নানি নিজের রুমে, দেখা হয়নি আসার সময়। রুবাইদা জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছ? রুবি তো নিহালের সাথে ফোনে কথা বলেই কুল পায় না, কি প্রেম যে ওদের দুজনের। তবুও আসার সময় বলে এসেছি তোমার সাথে হাঁটতে বের হচ্ছি এটা। ও, ফুচকা খাওয়া হয়েছে তোমার? এই তো একটু বাকি। কথা বলতে বলতে ফুচকার দিকে আর নজর যায় না। আচ্ছা শুদ্ধ, ভাইয়ার সাথে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? তুমি বড্ড বেশি কৌতূহলী রিদিতা। পছন্দের মানুষকে নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। শুদ্ধ কয়েক মুহূর্ত অবাক পানে চেয়ে রইল রিদিতার দিকে, এরপর বলল, আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? কিছুটা। আমার কোনো আপত্তি নেই এই প্রজেক্টে একসাথে কাজ করতে। তুই এতদিন পরে আমার কাছে এলি, আমি তো ভেবেছিলাম আমাকে বুঝি ভুলেই গেছিস, তাই এতক্ষণে আসল উদ্দেশ্য বের হলো। আমি আগেই বলেছিলাম ব্যবসায়ীরা বিনা কারণে কিছু করে না। আজাদ খন্দকারের কথা শুনে রুহুল মাহমুদ রহস্যময় হাসি হাসলেন, বললেন, ঠিক ধরেছিস, আমি চাই জায়ানের সাথে তোরা কাজ কর। আমি আশাবাদী জায়ান তোদের নিরাশ করবে না, সে খুব ভালো একজন পার্টনার হবে। জায়ানের সম্পর্কে যতটুকু শুনেছি তারপরেই আমি তোর প্রস্তাবে রাজি হয়েছি, নয়তো কেবল সম্পর্কের কথা মাথায় রেখে দক্ষ ব্যবসায়ীরা কোনো কাজ করে না, জানিসই তো। রুহুল মাহমুদ হ্যাবোধক মাথা নাড়লেন। আজাদ খন্দকার বললেন, তবে এই প্রজেক্টটা সরাসরি আমি হ্যান্ডেল করব না। ওভারঅল এখনও পুরো ব্যবসা আমার হাতেই, কিন্তু আমি চাইছি নিজের ছেলে এবং নাতি সব কিছু হ্যান্ডেল করুক ডিরেক্টলি। আমি ইনডাইরেক্টলি গাইড করতে পছন্দ করি তাদের। আমার ছেলে অর্থাৎ আফতাব খন্দকারের খ্যাতি আছে ভালোই, সে আমার প্রত্যাশা ছাপিয়ে যেতে না পারলেও পূরণ করতে পেরেছে। আর আমার নাতি 2.5 বছর হলো ব্যবসায় যোগ দিয়েছে, যতটুকু এগিয়েছে এর মধ্যে সেটা সন্তুষ্টিজনক। তো আমি চাইছি এই প্রজেক্টে ওরা দুজন সামলাক। আমি খুব শীঘ্রই তাদের সাথে পরিচয় করিয়ে দেব জায়ানকে। বেশ, তবে আজকে উঠি, ঠান্ডা খেয়ে যা। তোমার সাথে কথা বলে এমনিতেই অন্তর ঠান্ডা হয়ে গেছে, প্রয়োজন নেই আর। বেশ, প্রথমবারের মতো তবে খন্দকার এবং মাহমুদের মধ্যে ডিল ফাইনাল হলো। আশা করি একসাথে আরও কাজ করা হবে সামনে, সাথে করে দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও উন্নয়ন ঘটবে আশা করি। সেদিন পার্লারেও হৃদিত জিজ্ঞেস করছিল শুদ্ধের কথা, তুমি কি এবারও বলবে এটা তেমন কিছু না, শুধু পরিচিত হওয়ার খাতিরে? শাওন পিয়ালির কথা শুনে চুপ করে রইল। দীর্ঘ সময় পর নিজের মৌনতা ভাঙল। সদ্যর পক্ষ থেকে কোনো কিছুর ইঙ্গিত পেয়েছো? কি করে পাবো? শুদ্ধর সাথে তো আর আমার হৃদিতার মতন থাকা হয় না, কথাও হয় না। তাছাড়া শুদ্ধর ব্যবহারেও এমন কিছু প্রকাশ পায় না, পাই হৃদিতার ব্যবহারে। এটা দিদির ভালো লাগা ভেবে ভুলে যাও পিয়ালি। তুমি বুঝতে পারছো না শাওন, হৃদিতার চোখে আমি যা দেখি সেটাকে কেবল ভালো লাগা বলা যায় না, অবশ্যই ভালোবাসা সেটা। শুদ্ধর খবর জানি না, কিন্তু হৃদিতা যে প্রেমে পড়েছে এটা নিশ্চিত। দিদি প্রেমে পড়লেও লাভ নেই পিয়ালি। মানে ওর সাথে সদ্যের মিল কখনো হবে না, আর হোক সেটা আমিও চাই না। কেন? আমি চাই না ফুপির সাথে যা হয়েছে সেটা দিদির সাথে হোক। ফুপিকে যেমন দাদুভাই মেনে নিতে পারেনি, সদ্যকেও মেনে নিতে পারবে না বলে মনে হয় না। সদ্যের ব্যাকগ্রাউন্ড আমি জানি পিয়ালি। মাসিক 50,000 টাকা বেতনে চাকরি করে সে, খুবই ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে। আমাদের অফিসে কাজ করলেও হয়তো এর থেকে বেশি বেতন পেত। যদিও মনে হয় না দাদুভাই এতটা সদ্যকে মানত রিদির হাজব্যান্ড হিসেবে, কারণ সদ্য এখানে জাস্ট একটা এমপ্লয়ি হিসেবে থাকতো, আর দাদুভাই কখনো চাইবে না রিদির হাজব্যান্ড তার অফিসে একটা এমপ্লয়ি হোক, তাই না? শেষমেশ দেখা যাবে ফুপির পরে রিদির সাথেও সম্পর্ক শেষ করে দেবে।
কিন্তু হৃদিতার পরিবার যদি ওর জন্য পাত্র ঠিক করেন, আর সেই পাত্র যদি খুব ইনফ্লুয়েন্সিয়ালি না হয় তখন, কারণ হৃদিতার পরিবার তো আর আহামরি পয়সাওয়ালা না। তোমার কথায় যুক্তি আছে, তবে এখনও তো রিদির বিয়ে হয়নি। এমনও হতে পারে দাদু ভাইয়ের আগে থেকে কোনো ছেলে পছন্দ করা আছে। বাকিটা ভবিষ্যৎ বলবে। তবে খবরদার পিয়ালি, রিদিকে বলেও সদ্যের নিয়ে আশকারা দেবে না। আমি রিদির ভালোর জন্যই বলছি। সদ্যের সম্পর্ক তো কোনো কথা এলেই এড়িয়ে যাবে, বুঝতে পেরেছো? বুঝলাম। রুবি, আমি আজকে একটু বাইরে বের হব, সারাদিন বাইরে থাকবো। কোথায় যাবি? সুধের গ্রামের বাড়ি। রুবাইদা কিছুক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইল, এরপর দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল, মানুষ ডেটিংয়ে যায় ভালো কোনো রেস্টুরেন্টে বা লং ড্রাইভে, আর তুই গ্রামে যাচ্ছিস। ফের তোর আজে বাজে কথা বলা শুরু হয়ে গেল, তাই না? আপু, তুই একজনকে পছন্দ করিস, সেটা মুখে বলতে কি সমস্যা? কাউকে পছন্দ হতেই পারে তোর। আমিও তো পছন্দ করি নিহালকে, তোরও শুদ্ধ ভাইকে পছন্দ হতেই পারে। তবে তুই কথা লুকোচ্ছিস কেন? একটু বেশি ভাবিস রুবি, এইসব মাথা থেকে ঝেড়ে ফেল। রুবাইদা বুঝতে পারল হৃদিতা এভাবে কিছু স্বীকার করবে না, তাই কথাটা এবারে একটু অন্যভাবে বলল, ধর, যদি আজকে কোনো কারণে শুদ্ধ ভাইয়াকে জিজ্ঞেস করে জানতে পারলি ওনার গার্লফ্রেন্ড আছে, তখন কেমন লাগবে তোর? নিজের চুলের উপর চিরুনি চালাচ্ছিল হৃদিতা। রুবাইদার কথা শুনে তার হাত তখন যেখানে ছিল সেখানেই থেমে গেল। কি রে আপু, বলছিস না যে কিছু? শুদ্ধ ভাইয়ার কিন্তু পছন্দের কেউ থাকতেই পারে, এখনকার যুগে এসব কমন। তোর মতো তো আর সবাই না। কিংবা মনে কর, আজকে যদি গ্রামে যাওয়ার সময় শুদ্ধ ভাইয়া তোর সাথে ওনার পছন্দের মানুষকে নিয়ে যায়। ব্যাপারটা এভাবে ভাব, শুদ্ধ ভাইয়া আর তার পছন্দের মানুষ একসাথে বসেছে, আর তুই অন্য সিটে। জ্বালাচ্ছিস কেন রুবি? যা বাবা, জ্বালালাম কোথায়? আমি তো তোকে কেবল ভাবতে বললাম। এসব ভাবতে ভালো লাগছে না। কেন? তোর বন্ধুর যদি প্রিয় মানুষ কেউ থাকে, তবে তাকে নিয়ে কিছু কল্পনা করতে তোর খারাপ লাগে কেন? জানি না। জানিস আপু, মানতে চাইছিস না। নিজের অনুভূতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা কর আপু। এমন না হয় যে আমার কথাগুলো ইচ্ছে করে উড়িয়ে দিতে দিতে একদিন সত্যিই দেখিস আবার যে শুদ্ধ ভাইয়া তোর সামনে ওনার প্রিয় মানুষটাকে নিয়ে হাজির হয়েছে। যাকে কাজের কথা বলি, আমিও যাব, তোর সাথে নয়, নিহালের সাথে। সারা দিনের জন্য তুই বের হবি, আমি পুরোটা দিন একা থাকতে পারবো না, তোর সাথেই বের হব আমি। এরপর তুই যেখানে যাওয়ার যাবি, আর আমি নিহালের সাথে। নিহালকে ফোন করে রাখছি, দাঁড়া। বাসে উঠে একসাথে বসেছে হৃদিতা এবং সৌধ। হৃদিতা জানালার পাশে বসেছে, জানালা খুলে দিয়েছে বিধায় মৃদু বাতাস আসে। খুব একটা শীতল না হলেও ভালো লাগছে এই বাতাসটা। কতক্ষণের জার্নি শুদ্ধ? 1.5 ঘন্টা লাগে জ্যাম ছাড়া। জ্যাম পড়লে জ্যামের সময়টা যোগ হবে আর কি। একটা কথা জিজ্ঞেস করি শুদ্ধ, তুমি ইদানিং আমার থেকে এত অনুভূতি নিয়ে প্রশ্ন করো কেন বলো তো? এই প্রশ্নটা হয়তো সত্যি অনুমতি নিয়ে করা প্রয়োজন, কারণ প্রশ্নটা একটু বেশি ব্যক্তিগত। তোমাকে তো আমি সেদিন সন্ধ্যায় হাঁটতে গিয়ে সবই বলেছি, আবারও কি কি জানতে চাও? তুমি কাউকে ভালোবাসো শুদ্ধ? বাসি তো। হঠাৎ করেই হৃদিতার হাত কষানো বন্ধ হয়ে গেল। শুদ্ধ মুখের ওপর বলে দিল কাউকে ভালোবাসে, এতটা সহজে? হৃদিতার কণ্ঠনালীতে এক অজানা কারণে ব্যথা শুরু হলো। চারপাশটা বৃতৃষ্ণায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই একটা কথায়। হৃদিতার কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও জিজ্ঞেস করলো, অনেক বেশি ভালোবাসো? কখনো ছেড়ে আসবে না তাকে, এমন করে ভালোবাসো? আলবাত, ভালোবেসেছি, ছাড়বো বলে তো নয়। হৃদিতা জানালা দিয়ে বাইরে তাকালো। শুদ্ধর সামনে কান্না দেখাতে চায় না সে। কান্না করার কারণ জিজ্ঞেস করলেই বা সে কি বলবে? হুট করে হৃদিতা থমকে গেল। আচ্ছা, সে কাছে বা কিসের জন্য? শুদ্ধর পছন্দের কেউ আছে, তাতে কান্নার কি হলো? তবে কি রুবাইদার কথাই সত্যি? সে প্রেমে পড়েছে শুদ্ধর? আচ্ছা, শুদ্ধর সাথে ওই মেয়ের সম্পর্কটা কি খুব পুরনো, নাকি কয়েকদিনের মধ্যে তৈরি হয়েছে? শুদ্ধর সাথে তো পরিচয় হয়েছে বেশ কয়েকদিন, তবে এতদিন সে কেন শুদ্ধকে তার মনের কথা বলল না? শুদ্ধকে কি তবে সে চিরতরে হারিয়ে ফেলল? সীমাহীন আফসোস হতে লাগলো হৃদিতার। প্রথমবার প্রেমে পড়েছে সে, আর প্রথম প্রেমেই ব্যর্থতা। রিদিতা, ওই পাশে ফিরে আসো কেন? এদিকে ফেরো। কোনো সমস্যা হয়েছে নাকি? নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো হৃদিতা। কোনো মতে কান্না আটকে বলল,
এমনি বাতাস আসছে তো, তাই এভাবে ভালো লাগছে। আচ্ছা, তোমার পছন্দের মানুষ কি গ্রামে থাকে? হ্যাঁ। তোমার গ্রামে? হ্যাঁ, খুব সুন্দরী সে? আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী। রীতিতার অসহ্য লাগছে সবকিছু, বিষাদময় লাগছে আশেপাশের প্রতিটা জিনিস। ইচ্ছে করছে নিজের উপর নিজেই আঘাত করতে। এমনকি এখন শুদ্ধর সাথে ওর গ্রামে যেতেও ইচ্ছে করছে না। সকল ইচ্ছে যেন মরে গিয়েছে রীতিতার। কিছু খাবে রিদিতা? না, তোমার কি শরীর খারাপ লাগছে? কথা তো কম বলছো কেন? মাথা ব্যথা করছে, একটু চুপ থাকো। আমিও চুপ থাকি। রীতিতা শুদ্ধর দিকে আর মুখ ঘোরালোই না, জানালার পানে মুখ দিয়েই বসে রইল। রাস্তায় জ্যাম পড়েনি। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে গেল শুদ্ধ এবং হৃদিতা। শুদ্ধর গ্রামটা সুন্দর, সবুজের সমারোহ দেখা যায় চারিদিকে। শুদ্ধর সাথে হেঁটে হেঁটে গ্রামের অনেকটুকু দেখে ফেলেছে হৃদিতা। এখন মাথা ব্যথা একটু কমেছে? হুম। তবে চুপ কেন তুমি? যা বলছি কেবল শুনে যাচ্ছ, কিছুই নিজে থেকে বলছো না। কিছু বলার মতো পাচ্ছি না, তাই বলছি না। তোমার আম্মুর কাছে কখন নিয়ে যাবে? আমি আমাদের বাড়ির পথেই যাচ্ছি। আমাদের বাড়িটা একটু ভেতরে, তাই যেতে একটু সময় লাগে। তুমি তো বলেছিলে তোমার ভালোবাসার মানুষ এই গ্রামেই থাকে, তার বাড়িতে যাবে না? সেদিকেই তো যাচ্ছি। হৃদিতা হতভম্ব হয়ে গেল, শুদ্ধর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে ওই মেয়ে থাকে? মেয়ে? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড। শুধু কিছুক্ষণ রীতিতার দিকে বোকাশোকা চোখে তাকিয়ে রইল। এরপর হো হো করে হেসে উঠল। রীতিতার নিজেই বোকা বলে গেল শুদ্ধর হাসি দেখে। জিজ্ঞেস করলো, হাসছো কেন? তোমাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ড গ্রামে থাকে? আরে সেটা বাদ দাও, আমার গার্লফ্রেন্ড আছে এটাই বা তোমাকে কে বললো? রীতিতার চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। নিজের ভেতরের কম্পমানটাকে সে কিছুতেই রোধ করতে পারছে না। এই কম্পন সুখের, খুব সুখের, তবুও কোনো মতে বলল, তুমিই তো বললে তোমার প্রিয় মানুষ আছে, আর সে তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী। আমার আম্মু আমার প্রিয় মানুষ। আমার আম্মুকে আমি ভালোবাসি, আর আম্মুকে কখনো ছেড়ে যাব না। তাই বলেছিলাম ভালোবেসেছি, ছেড়ে দেওয়ার জন্য নয়। তাছাড়া আমার চোখে আমার আম্মু, আম্মুর থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ, দ্বিতীয় কেউ নেই। রীতিতার চাওয়া সত্ত্বেও নিজের ভেতরের খুশি আটকে রাখতে পারল না। মনের খুশি উপচে পড়ছে বাঁধভাঙা এই খুশি। অগত্যা রীতিতার নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ইয়ে বলে খুশিতে এক চিৎকার দিয়ে উঠল। এরপর শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। আর শুদ্ধ, সে তো একের পর এক ঝটকার উপর ঝটকা খেয়ে চলেছে। জায়ানের সাথে কাজ করে কেমন বুঝছিস আফতাব? অভিজ্ঞতা খুবই ভালো, ছেলেটার মাথা ভালো, সাথে করে দুর্দান্ত পরিশ্রমীও। ছেলেটা গুণের আছে, দেখতে শুনতে অসাধারণ, ব্যবসায়ে পটু, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেই কথা বলার তো কোনো জায়গা রাখে না। তোর কেমন লাগে জায়ানকে? বললামই তো কাজে দক্ষ। হুম, আমি ওভারঅল বলছি, সব দিক মেপে। এত মাপতে তো যায়নি আব্বু, প্রয়োজন পড়েনি। কেন বলো তো? কেমন? আজাদ খন্দকার কিছু বলার পূর্বেই দরজার নক করার শব্দ হলো। জায়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আজাদ খন্দকার এবং আফতাব খন্দকার দুজনেই চমকে গেলেন। আজাদ খন্দকার বললেন, তুমি এখানে? একটা কাজ ছিল মিস্টার আফতাব খন্দকারের সাথে, আর্জেন্ট, তাই আসতে হলো। এরপর আফতাব খন্দকারের দিকে তাকিয়ে বলল, মিস্টার খন্দকার, আমরা কি এখন একটা আর্জেন্ট মিটিং ডাকতে পারি? আপনি সময় দিতে পারবেন তো এখন? কাজের জন্য সময় তো দিতেই হবে। তুমি বসো, আমি মিটিং কল করছি। জায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর চেয়ারে বসলো। আফতাব খন্দকার বের হয়ে গেলেন। এর মধ্যে আজাদ খন্দকার প্রশ্ন করলেন, নক না করেও আসতে পারতে। এসেছিলাম একবার, আর আমার মনে হয় আপনি সেটা পছন্দ করেননি। আপনার অপছন্দের কাজ দ্বিতীয়বার করতে আমি নারাজ মিস্টার খন্দকার। তুমি অনেক কিছুই নোটিশ করো জায়ান। অনেক কিছুই নয়, সব কিছু। তোমার অ্যাটিটিউড আমার পছন্দের, প্রিন্স চার্মিং। আমারও আপনাকে খুব পছন্দ। আর এবার অবশ্যই আমি আপনাকে থ্যাঙ্কস বলবো না এই কমপ্লিমেন্টের জন্য, কারণ এটাও আপনার অপছন্দের। আজাদ খন্দকার পুনরায় মাথা নাড়লেন। এরপর ব্যক্তিগত জীবনের কিছু হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়লেন। এই পর্বটি এখানে শেষ হলো। আর তোমাদের এই গল্পটা কেমন লেগেছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমরা কিন্তু সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টেই রিপ্লাই দিই। তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা। আর
আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবে। আর ভিডিওতে লাইক না করলে লাইক করে দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।